নমস্কার, আমি অতনু ভাদুরী। আমার আজকের যে গল্পটা আমি বলতে চলেছি সেটা আমার প্রফেশনাল লাইফের গল্প। প্রচুর গল্প আমরা কাজের সময় যদি চোখ কান খোলা থাকে তাহলে আমরা বুঝতে পারি, আর যদি চোখ কান হারিয়ে যায় তাহলে আমরা বুঝতে পারি না। এরকমই একটা গল্প হচ্ছে, আমি যখন কাজ করছি আমার অফিসে অ্যাজ এ অফিসার, তখন আমরা যতজন ছিলাম তাদের দুটো ভাগে ভাগ করে প্রতিটা গ্রুপের মাথার ওপরে একটা করে ম্যানেজার, তাদের মাথার ওপর একটা ম্যানেজার, তিনি ব্রাঞ্চের। হঠাৎ দেখি অফিসে হই হই রই রই ব্যাপার হচ্ছে। কি ব্যাপার না, একটা ইউনিসেফের কাজ এসেছে, সেটা আন্দামানে হবে। দুই ম্যানেজার মিলে মোটামুটি ঠান্ডা লড়াই চলছে, কে যাবে আর কে যাবে না। তো 2-3 দিন পর আমাকে আমার রিজনাল ফিল্ড ম্যানেজার ডাকলেন, আমি তার কেবিনে গেলাম। আমাকে বললো বসো, আমি বসলাম। ড্রয়ার খুলে দেখি 4-5টা ওপেন টিকিট, এয়ার টিকিট আমার হাতে দিয়ে বলছে, এগুলো যত্ন করে রাখবে, আন্দামান যেতে হবে, আর এগুলো কাউকে কিছু বলার দরকার নেই, যে অফিসে যা চলছে চলুক। তো এরকম একটা সময় আস্তে 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 সময় এগিয়ে এলো। ইউনিসেফের কাজ, প্রচুর টিম ফিম নিয়ে যেতে হবে। আমরা ওই স্ট্যান্ড রোডের পাশে যে জাহাজের করে যেতে গেলে যে টিকিট কাটতে হয়, তার অফিস, সেখানে লাইন দিলাম। প্রচুর টিকিট কাটা হলো, কেবিন টেবিন হ্যান ত্যান। তো আমি আর আমার বস দুজনে মিলে কলকাতা থেকে ফ্লাইটে চলে গেলাম চেন্নাই। আর ওদের আমরা হর্ষবর্ধনে তুলে দিলাম। হর্ষবর্ধন পৌঁছবে পোর্ট ব্লেয়ার। চেন্নাই থেকে পরের দিন ভোরবেলা হেভি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো আমি আর আমার বস দুজনে মিলে উঠলাম প্লেনে, জেট এয়ারওয়েজ। আমরা আন্দামান পৌঁছলাম। আন্দামান যে কী সুন্দর লাগছে, জাহাজের ওই প্লেনের জানলা দিয়ে, অবর্ণনীয়, বোঝানোই যাবে না, এত সুন্দর। তো যথারীতি আমরা নামলাম, নেবে আমরা লাগেজের জন্য দাঁড়িয়ে আছি। লাগেজ আর আসে না, লাগেজ আর আসে না। সবাই চলে গেল, আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমাদের ব্যাগপত্র কিছু নেই। তারপরে আমরা কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে আমরা চেক করলাম যে আমাদের লাগেজ কোথায়। এই হচ্ছে আমাদের টিকিট, এই টিকিট এই লাগানো আছে, লাগেজ কোথায়। ওরা খুঁজে টুজে বলে, আপনাদের লাগেজ চেন্নাইতে পড়ে আছে। বোঝো ব্যাপারটা কি। আমরা একটা জামা প্যান্ট পরে নেমেছি, আমাদের লাগেজ সেখানে, আমাদের অনেক কিছু জিনিসপত্র দরকারি, এমনকি টাকাও আছে, সেই লাগেজ পড়ে আছে চেন্নাইতে। তো জেট কি করলো, আমাদের একটা গাড়িতে করে একটা হোটেলে নিয়ে গেল। হোটেলে আমরা রইলাম, খরচাপাতি সবই জেট এয়ারওয়েজ দিল। তার পরের দিন কলকাতা থেকে হর্ষবর্ধন নোঙর করল পোর্ট ব্লেয়ার। আমরা তাদের আনতে গেলাম। সে যে কী অবস্থা, আমরা দেখছি মানে অনেক লোক, মানে 45-46-50 জন মোটামুটি লোক যারা কলকাতা থেকে গেছে, তারা আমাদের ঘেরাও করে ফেলেছে। যে হ্যাঁ, আপনারা ফ্লাইটে এলেন আর আমরা জাহাজে করে এলাম। এই 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল একটা অদ্ভুত জায়গা, সেখানে দুটো লাইন ম্যাচ করে, ওখানে ঢেউ ওঠে। ওখানে কি হয়, ওখানে যদি যখন ওই তিমি মাছ ওই 10 ডিগ্রি চ্যানেলে এসে ওই দুদিকের প্রেশারে পড়ে বাচ্চা পারে, ওখানে জাহাজ উথাল ফুথাল হয়। সেসব হয়েছে। আমাদের লোকজন একটু অ্যাডভেঞ্চার করতে গিয়ে ডেকে চলে গিয়েছিল, তারা গোলমালে পড়ে গেছে,
বমি টমি প্রচুর করেছে। এমনকি খাবারের যে টেবিল, যেটা আমরা কুপন দিয়েছিলাম, সেই টেবিলে ডিশ একদিকে রাখছে আর ডিশ চলে যাচ্ছে অন্য আর একদিকে। ডিশকে আর ধরা যাচ্ছে না, সে বেড়াল ইঁদুরের খেলা খেলছে। মানুষ যদি বেড়াল হয়, ডিশ হচ্ছে ইঁদুর, সে ছোটাছুটি, কেউ কাউকে ধরতে পারছে না। তো ওদের সেজন্য খুব শরীর খারাপ। আমি আমার বস বলছি, কী হবে অতনু এবার? আপনি বাড়ি যান, আপনি হোটেলে যান, আমি দেখছি। তো নেতাগুলোকে ধরে আমরা রেস্টুরেন্টে গেলাম এবং তাদের বুঝিয়ে টুঝিয়ে যা হোক করে বলছে আমরা রক্ত ফক্ত সব শুষে নিয়েছি ওদের, জাহাজে করে পাঠিয়ে। তো এইরকম অবস্থায় মোটামুটি মিটলো। তারপরে ট্রেনিং শুরু হলো। ইউনিসেফের কাজ সুনামির পরে হচ্ছে। টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, সেটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। তো আমি আমাদের টিমকে বিভিন্ন দ্বীপে পাঠালাম। ওখানে আরেকটা অদ্ভুত জিনিস, জাহাজ কবে আসবে আর জাহাজ ঠিক কবে ছাড়বে, এই দুটো জাহাজ কোম্পানিও জানে না। এমন বিদঘুটে ওয়েদার। সে জাহাজ পোর্ট ব্লেয়ার থেকে ছেড়ে ইন্দিরা পয়েন্ট অব্দি যাবে, আবার ইন্দিরা পয়েন্ট থেকে আসার সময় সব কটা দ্বীপ করে করে আসবে। যে একটা ইন্দিরা পয়েন্ট থেকে আসার সময় যে একটা দ্বীপে দাঁড়ালো, তার শিডিউল ডিপার্চার হচ্ছে তো পরের দিন সকাল 10টা। কোনো মানে নেই, ওর সিউরিটি নেই। ওখানে জাহাজ 7 দিনও দাঁড়িয়ে থাকতে পারে, 6 দিনও দাঁড়িয়ে থাকতে পারে, আবার একদিন পরেই ছেড়ে দিতে পারে। ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। তো ওই জন্য আমাদের প্রচুর ম্যান আওয়ার নষ্ট হতো এবং তার সঙ্গে অর্থ। তো এরকমই একটা দিনে আমি ওদের বলেছিলাম, ভাই দেখ, এই দ্বীপটাতে কিন্তু আমি যাব ভিজিটে। তার আগে আরেকটা দ্বীপ আছে, সেই দ্বীপে যাবে ওরা। কজন আছে, সেন্সাস কজনে কী বৃত্তান্ত হ্যান ত্যান করতে জানা গেল ওই দ্বীপে 8 জন আছে, অনলি 8 জন। তো একটা ছোট ভটভটি নৌকা করে আমাদের টিম লিডার লোকজনকে নিয়ে ভটভটি দুটো করেছে। ওই ছোট মেশিন দ্বারা চালিত নৌকো। সে ফিরে এসে আমাকে বলছে, অতনু তুই কী করেছিলিস? আমি, কেন? বলে, তুই কি আমার শত্রু? আমি, কেন, কী হয়েছে? বলছে যে জাহাজটা যখন ওই দ্বীপের দিকে ঢুকছে, সেখানে যত গাছ ফাছ ছিল সব নেমে গেছে, ওই সমুদ্রে ভেঙে পড়েছে এবং প্রত্যেকটার ওপরে একটা করে বড় বড় সাইজের কুমির বসে আছে। এরা তো প্রাণের ভয় গেছেই। তো মাঝিকে জিজ্ঞেস করেছে, কি হবে, এত কুমির, ওখান দিয়ে যাবো? মাঝি বলছে, ওই ভেসেল যে চালাচ্ছে পাইলট, সে বলছে, চিন্তার কিছু ব্যাপার নেই, ওরা সবাইকে একসঙ্গে খায় না, তার মানে ওরা একটাকে খাবে, সেটা কে আমি জানি না, কিন্তু সবাইকে খায় না এই কুমিরগুলো। মানে ভাবো, ড্যাং ড্যাং করে বলে দিচ্ছে আমার লোকজন যাবে এবং তাদের একটাকে কুমিরে খাবে। সে সময় তত মোবাইলের চল ছিল না, তাও থাকলে অত ডিপ সিতে টাওয়ার পাওয়া যেত না। তো তারা গিয়েছিল, গিয়ে ফিরে এসেছে, এসে তো আমাকে তো ঝেড়ে উদ্ধার করে দিচ্ছে। এইবার আমি আর একটা ট্যুর করার জন্য, ভিজিট করার জন্য ওই জারোয়াদের ল্যান্ড টোপকে, কি একটা জায়গার নাম ছিল, কমলাপুর না কি নাম, সেখানে আমি যাচ্ছি। প্রথম যে জায়গাটায় গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, তারপরে ভেসেলে চাপতে হবে। তো ভেসেলে তো আমি চেপেছি, আর ওখানকার জারোয়ারাও চেপেছে। জারোয়ারা চেপে কি সব আওয়াজ, হু হা করছে।
আমাদের গাড়িও ভেসেলের ওপরে। আমি যদি উপরে পাইলটের কাছে চলে যাচ্ছি সিঁড়ি জারোয়া পেছন পেছন মানে কী যে ভয়ের ব্যাপার। আবার আমি নেমে আসছি, জারোয়াগুলো নেমে আসছে, হাতে অনেকগুলো তীর। আমি প্রাণের ভয়ে আমার ওই মাহিন্দ্রা জিপে গিয়ে ঢুকে বসেছি। ওইখানে পর্যন্ত চলে গেছে জারোয়া। আর কিছু করার নেই, যা পারিস কর, মেরে ফেলবি মেরে ফেল। ওরা আমার পকেট টকেট সার্চ করলো, একটা 50 টাকার নোট পেলো, সেটা নিয়ে নিল। তখন আমি আর আমার মধ্যে নেই 50 টাকা, 50,000 টাকা নিলেও আমার কিছু যায় আসে না। তো ভেসেল গিয়ে দাঁড়ালো আরেক জায়গায়। ওই জায়গাগুলো নামলো। আমি লক্ষ্য করছি যে এই যে টাকাটা নিল, এই টাকাটা নিয়ে ওরা কী করে। দেখি ওই লম্বা ছিপছিপে ওই চেহারা লোকটার, মাথায় একটা লাল ফেট্টি বাঁধা জারোয়া, ওই টাকাটা নিয়ে একটা ম্যাড্রাসির দোকানে গেল, যেখানে ওই বড়া, তারপরে সব ইডলি মিডলি পাওয়া যায়, দিল। ওরা তো টাকাটা কত টাকা বুঝতে পারছে না, ওদের টাকাটাই সব দিল। আমি দেখছি একটা ছোট গাছের পাতায় করে 2 না 3টে বড়া দিল, আর একটা নারকোল দিল। নারকোলটা মাথার মধ্যে রাখলো ওই নিগ্রো, ওই ওই জারোয়া লোকটা, আর ওই বড়াগুলো নিয়ে হাঁটতে 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 চলে গেল। মানে আমি বুঝলাম জারোয়ারা যে টাকাটা নিচ্ছে, যেহেতু তারা কিছু জানে না, তারা যখন দোকানে গিয়ে ওটা দিচ্ছে, দোকানদার ওদের পুরো চিটিং করছে। মানে দোকানদাররা হয়তো 10 টাকার মাল দিয়েছে বা 15 টাকার, 50 টাকাটা নিয়ে। তখনকার দিনে 50 টাকা অনেক দাম ছিল। তো যাই হোক, আমরা কিছুটা গাড়িতে করে গেলাম। গাড়িতে করে গিয়ে আবার একটা দ্বীপে নামলাম ওই জাহাজে, ভেসেলে করে। তো যখন আমি ভেসেলে করে যাচ্ছি, 3 টাকা করে টিকিট। আমাকে টিকিট চেয়েছে। আমি প্যান্টের ব্যাকপ্যাকে হাত দিয়ে দেখছি আমার পার্সটাই নেই। কি হলো? আমি বললাম যে আমি এইখান থেকে এখানে আসছি, আমার পার্সটা নেই। পুলিশ করলো কি, ওরা ওই ফোনে আগের দ্বীপে বললো সার্চ করো যে কোনো মানি ব্যাগ পড়ে আছে কিনা। আর যতগুলো গাড়ি, বাস ফাস হ্যান ত্যান, যেগুলো সব অনেক দূর দূর যাবে, সব কটাকে দাঁড় করে রেখে দিয়েছে। ওই জেটির মধ্যে অন্ততপক্ষে 200-250 লোক। আমি ভেবার জায়গাকে দাঁড়িয়ে আছি, কী হচ্ছে। পুলিশ আমাকে বলছে, না তো আপনার তো ওখানে ওটা পার্সটা পড়েনি। এইবার ওরা করেছে কি, যার যে বাসে যে উঠছে, প্রতিটার সামনে 1-2 করে পুলিশ লাগিয়ে দিয়েছে, লাইন করে দিয়েছে ওদের। ওরা লাইনে একটা একটা করে উঠছে, পুলিশ পুরো সার্চ করছে, করে উঠছে। আমি দাঁড়িয়ে দেখছি কি হয়। পার্সের টাকা আছে, টিমকে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখি 2-4টে পুলিশ মিলে একটা লোককে বেধড়ক মারছে। ব্যাপারটা কি? ওই লোকটা কাছে আমার মানি ব্যাগটা। এমনই বোকা চেন্নাইয়ের লোকটা, ওখান থেকে টাকাটা বার করে নিয়ে যদি ব্যাগটা ফেলে দিত সমুদ্রে, তাহলে কেউ ধরতে পারতো না। ও এতই বোকা না চালাক না শয়তানি বুঝতে পারলাম না। ওই প্যাকেট, ওই পার্সটার সাথে রয়েছে। পেলাম, পার্স পেলাম। আমিই গেলাম লাস্টে, বলে ছাড়ুন আর মারবেন না, কী সব বললাম। ওকে মারিনি। ও আমাদের বাসে উঠে আবার সে যেতে শুরু করলো। তো আমরা রাত্রিবেলা গিয়ে ওই কমলা বলে না কি, কমলাপুর না কি জায়গাটার নাম, অনেক ডিপ, ওখানে জেনারেল টুরিস্ট যেতে পারে না। তো ওখানে যখন গেলাম, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলাম হসপিটালে। আমাদের থাকার বন্দোবস্ত হলো, আমার জন্য একটা জায়গা, আমি সেখানে থাকবো। সামনে তো বেশ দেখছি ভালো গুছনো ফুচনো জিনিস, টেবিল চেয়ার হ্যান ত্যান। আমাদের খেতেও দিল। খেয়ে দিয়ে উঠে আমি যখন ঘরে ঢুকেছি, এই ঘরে কোনো ছিটকিনিও নেই দরজায়,
আর খিলও নেই। আর যদি জারোয়া যদি রাত্রিবেলা ঢোকে, বাধা দেওয়ারও কোনো চান্স নেই। তখন আমি একটা ছেলেকে ডাকলাম আমারই টিমের, সে এলো, তাকে একটু ভুজুং বাজুং দিলাম, এই তুমি কী কাজ করেছো আমাকে রাত্রিবেলা বোঝাও। সে এসে দাঁড়ালো, আমরা একসঙ্গে শুনলাম। ওই একটা টেবিল ছিল, টেবিলটাকে দরজার মধ্যে ঠেলে দিয়ে শুনলাম। তো রাত্রিতে তো ঘুম হচ্ছে না, দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা এবার হসপিটাল ভিজিটে গেছি, হসপিটালের সঙ্গে কথা বলতে হবে। ওখানে 2-3টে জারোয়াকে নিয়ে রিসার্চ চলছে, আর 2-3টে জারোয়া অসুস্থ হয়ে পড়ে আছে। ওদের ছোটো ছোটো ঘর বানিয়ে দিয়েছে, যারা থাকছে, যাদের রিসার্চ করছে, যাদের নিয়ে, তারা দেখি মাথায় হাঁড়ি ফাঁড়ি নিয়ে যাচ্ছে কোথায়। একদম বাহ, মানুষ হয়ে গেছে তো। হঠাৎ দেখি আমি আর ডক্টর পাল দাঁড়িয়ে আছি, উল্টো দিকের বারান্দার উল্টো দিক থেকে একটা নিগ্রো নয়, জারোয়া আসছে, চমকে যাবেন। ছিপছিপে চেহারা, লম্বা, গঠন একদম মানে সলিড, আর আমার দিকে দেখছে, আমাকেই দেখছে। আমার তো আত্মারামের মধ্যে যে খাঁচাটা, খাঁচা থেকে আত্মারাম তো বেরিয়ে যাবে, আর তো রাখতে পারবো না। এই অবস্থায় সে আমাকে ক্রস করে চলে গেল, কিন্তু দৃষ্টি আমার থেকে নড়ালো না, আমায় ক্রস করে চলে গেল। আমি যখন ডক্টর পাল দিয়ে তাকাচ্ছি যে এইসব মানে তো মারা যাবো। বলছে না, কিছু হবে না, তবে ওই যে তোমায় দেখছিল না, ওই চোখেতে তোমার ছবিটা 5 বছর পর্যন্ত থাকবে, ওটাও ভুলবে না 5 বছর। তোমাকে দেখছে মানে তোমাকে পুরো মাপছে, এবং তোমার ছবি ওর চোখেতে ফিট হয়ে যাচ্ছে। ভালো কথা। আমরা ওখান থেকে বেরিয়ে আর একটু ডিপে গেলাম। কাঁকড়ার সাইজ কি বড় বড়, এরম বড় বড় কাঁকড়া, তার দিয়ে দিয়ে পা বাঁধা। আমি যে শুনে এগুলো কী হবে, বলে সব সিঙ্গাপুর টিঙ্গাপুর সব জায়গায় এক্সপোর্ট হয়ে যাবে। মানে কাঁকড়াটা এক একটা ওজনই প্রায় 2.5 থেকে 3 কিলো, এরকম কাঁকড়া, অনেক কাঁকড়া। বাজারে গেলাম মাছ দেখতে, কীরকম মাছ পাওয়া যায়। হঠাৎ দেখি বাজারে একটা খুব গুঞ্জন হচ্ছে, একটা লোক মার্ডার হয়ে গেছে, গলাটা কেটে ফেলে দিয়েছে। কি ব্যাপার? বলছে গতকাল সন্ধেবেলা ওই লোকটা পাহাড়ের ওপর উঠেছিল, জারোয়াদের কোনো একটা মহিলার সঙ্গে কোনো গন্ডগোল করে সে নেমেও এসেছে। জারোয়ারা তখন তাকে কিছুই বলেনি, দেখেছে সব, কিছু বলেনি। এবার রাত্রির বেলা ওরা পাহাড় থেকে নেমেছে, ওই লোকটার বাড়ি গেছে, একটা কলা গাছ ছিল, কলা গাছের মধ্যে কলা আছে, কলাটাকে কেটে নিয়েছে কাঁদিটা। আর যে লোকটা রাত্রিবেলা গিয়ে জারোয়াদের সঙ্গে গন্ডগোল পাকিয়েছে, সেক্স করেছে, তাকে পুরো মার্ডার, গলা কেটে দিয়ে চলে গেছে। এই গল্প অনেক বড়, আস্তে আস্তে বলবো। তবে একটা জিনিস কি, এই যে জারোয়াদের সঙ্গে বাঙালি যাদের ওখানে জওহরলাল নেহরু বসিয়েছিল, বাঙাল, পূর্ববঙ্গের লোক, তাদের এইসব কুকীর্তির জন্য জারোয়াদের মধ্যেও এইডস সংক্রামিত হয়েছে, এবং জারোয়াদের সংখ্যা কমে যাচ্ছে। তো এই গল্প অনেক বড়, আমি আস্তে আস্তে বলবো। আমার এই চ্যানেলটাকে দয়া করে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই পরের ভিডিওটা ছাড়বো, সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এটা একটা, প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফ নিয়ে করছি, তারপর আমি অন্য কিছু নিয়ে করব। তো প্রফেশনাল লাইফটা এত বড়, এবং তার যে এত গল্প, চিন্তাই করা যাবে না। এর পরের এপিসোডে আমি বলবো
কেমনভাবে একটা ফুলবনি ডিস্ট্রিক্টের পাহাড়ের ওপর শুয়োরের খোঁয়াড়ে আমার রাত কেটেছিল। আজ এ পর্যন্তই থাক, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।